গল্পের গ্রামোফোন চ্যানেলে আরো একবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ গল্পের গ্রামোফোন চ্যানেলের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা গল্প ছুটি নাকচ। চোখের সামনে দিয়ে সাঁ করে একটা গাড়ি বেরিয়ে গেল। একটা একটা দুটো তিনটে চারটে হাঁ করে তাকিয়ে দেখে মালতী। যেন এরকম স্বর্গীয় দৃশ্য জীবনে দেখেনি। পুরো তিনটে বছর দেখেনি মালতী রাস্তা, গাড়ি, পথ চলতি মানুষ। ভাবতে গিয়ে বিশ্বাস হচ্ছে না, তিনটে বছর মালতী তার জানা পৃথিবীর বাইরে একটা অদ্ভুত পৃথিবী কাটিয়েছে। আর এখন আরো অবাক লাগছে, আবার সেই পুরনো পৃথিবীতে এসে দাঁড়িয়েছে। হঠাৎ নিজের গায়ে চিমটি কেটে দেখে নিল মালতী, ঘটনাটা সত্যি না স্বপ্ন। কাল রাত্রেই সেই পাজিটা, মালতী জানে না তাকে কি বলে চিহ্নিত করতে হয়, সর্দার না কর্তা। কে জানে, জানতে ইচ্ছেও হয়নি কোনোদিন। মনে মনে তাকে মালতী পাজিটাই বলে। তা সে কাল রাত্রিরে খ্যাঁকিয়ে হেসে বলেছিল, কাল সকালে তো তোর ছুটি হয়ে যাবে রে মালতী। ছুটি? ছুটি হয়ে যাবে? মালতী এই গারদ থেকে ছাড়া পাবে? সারা রাত ভয়ানক একটা যন্ত্রণার মতো চিন্তায় জেগে কাটিয়েছে, ঘুমোতে পারেনি। বারে বারে ভেবেছে, পাজিটা তাকে খেপিয়ে মজা দেখতে অমন একটা সুখবর দেয়নি তো মিছিমিছি করে। কাল সকালে মালতী যখন জিজ্ঞেস করবে কই ছুটি হলো, তখন ওই শেয়াল হাসিটা হাসবে। কিন্তু আজ সকালে সত্যি সত্যি এই অবিশ্বাস্য ঘটনাটা ঘটল। কে কোথা থেকে বিশ্রী একটা কর্কশ্বরে বলে উঠল, মালতী দাসী ছুটি। তারপর কার সঙ্গে কিভাবে জেলখানার মধ্যে থেকে বার হয়ে জেল গেটের বাইরে খোলা আকাশের নিচে দাঁড়ালো, নিজেই বুঝে উঠতে পারল না। কেমন যেন আচ্ছন্নের মতো চলে এলো। আসার আগে কয়েকটা চেনা মুখ দেখতে পেল, তাদের মুখে হতাশা, আবার হয়তো হিংসেও। কিছু একটা বলে উঠল দু একজন, কিন্তু মালতী ঠিক বুঝতে পারল না। নিজেও কিছু বলতে গেল, তাও বলা হলো না। সঙ্গে পাহারাদারটা গরু তাড়ানোর মতো হেট হেট করে ঠেলে বার করে নিয়ে এলো। ছুটি হয়ে গেছে, ছাড়ান পেয়ে গেছে, তবু এদের একতারে যতক্ষণ থাকতে হবে এরা খানিকটা দুর্ব্যবহার করে নেবেই। সেই 3 বছর আগে মালতী যখন শুনেছিল তার জেল হয়ে গেল, মনে করেছিল জেলখানায় ঢুকেই গলায় দড়ি দেবে। মেয়ে ছেলে হয়ে জেল, কি লজ্জা কি লজ্জা। তাদের বস্তিতে কোনো মেয়েটার কপালে এমন ঘটেছে? মোটামুটি বস্তিটা গেরস্থ বস্তি, মেয়ে পুরুষে সবাই খেটে খায়, ছেলেপুলে নিয়ে সংসার করে। হয়তো সব ক্ষেত্রে পুরুষগুলো খেটে খায় না, অথবা খেটে যা যা রোজগার করে তাতে মদ তাড়ি খায় এবং পরিবারের রোজগারে ভাতটা খায়। তবে খাটেও অনেকে। মেয়েগুলো সবাই খেটে যায়। 7-8 বছর বয়স থেকে মায়েদের সঙ্গে বাবুদের বাড়ি কাজ করতে যায়। ছোট ছেলেগুলো খাটতে বেরোয়, তবে রাতে ফিরে এসে একটা ডেরায় ঢুকে পড়ে ঘুমোয়। একখানা মাত্রই ঘরের সম্বল, তবু তার মধ্যেই জন্ম মৃত্যু, মিলন বিরহ এবং কলহ কোদলের লীলা চলে নিজ নিয়মে। আর তার মধ্যেই একটা সংসার সংসার ভাব থাকে। এই জন্যেই ৫৫ তলার এই বস্তিটাকে গেরস্থ বস্তি বলা হয়। এদের মধ্যে যেসব যুগল জীবনের প্রবাহ, তাদের মধ্যে তাদের সম্পর্কে বৈধতা নিয়ে বিশেষ প্রশ্ন ওঠে না।
নিয়ে মাথা ঘামাতে আসবার সময় নেই কারো। অতএব বলা যায়, আজকের আমাদের দেশের শিক্ষিত নারী সমাজের মধ্যে নারী মুক্তির পরিপ্রেক্ষিতে বিবাহ বন্ধনের ফাঁস থেকে মুক্ত হয়ে যে লিভ টুগেদার প্রথার প্রবর্তনের দাবিতে আধুনিক পত্রপত্রিকা সোচ্চার, এরা সেই প্রথায় বিশ্বাসী বহু আগের থেকে। নিরক্ষর এবং নারী মুক্তি শব্দটা সম্পর্কে ওয়াকিবহাল না হলেও এদের কাছে বর্তমানটাই সত্য। কিন্তু মালতীরা এমন নয়। মালতী আর অমূল্য রীতিমতো বিবাহিত দম্পতি। জেলা হাওড়া। সজনেপোতার অনন্ত গড়াইয়ের ছেলে অমূল্য গড়াইয়ের সঙ্গে পাশের গ্রাম চণ্ডীখোলার কেতু দাসের মেয়ে মালতী দাসের বিবাহকালে নাপিত, পুরুত, শঙ্খধ্বনি, কলাতলা, চাঁদনাতলা সবকিছুই হয়েছিল। অথচ সেই মালতীরই এমনই কপাল, মেয়ে ছেলে হয়ে জেল হলো। কি লজ্জা, কি ঘৃণা! সরকারি জেলখানায় মেয়ে কয়েদিদের অভাব নেই, কিন্তু এতটা জানা ছিল না মালতীর। তাই যখন হুকুমটা শুনতে পেল, তখন তার মনে হয়েছিল ভূভারতে এমন ঘটনা বুঝি এই একটাই ঘটনা। অতএব গরাদের মধ্যে ঢুকেই গলায় দড়ি। দড়ি না জোটে, পরনের শাড়িখানা তো আছে, ওর ফাঁসেও কাজ হয়। কিন্তু ফিমেল ওয়ার্ডে ঢুকে এসে তাজ্জব বনে গিয়েছিল মালতী। এত মেয়ে ছেলে জেলে ভর্তি, বুড়ি থেকে যুবতী গাদা গাদা মেয়ে। দেখে শুনে শাড়ি দড়ি ওগুলো আর তেমন ঠেলা মারল না মালতীকে। ভাবলো তারা কি, দেখাই যাক। শাড়িটা তো হাতে রইলই। আর সেই দেখাটা দেখতে দেখতে দিন রাত মাসগুলো পার হতে হতে 3টে বছরও কেটে গেল। অবশ্যই ঝরঝরিয়ে কেটে যাওয়া নয়, প্রতিক্ষণ কাটতে কাটতে কাটা। তবু কাটলো। জেল গেটের বাইরে এসে মালতী উদ্ভ্রান্ত হয়ে চারিদিকে তাকালো। কোথায় সেই চিরপরিচিত মুখটা? খাড়া নাক, চওড়া কপাল, পেটানো শরীর, ঠ্যাঙা গরম তামাটে রং। মানুষটা এখানে দাঁড়িয়ে থাকবে না? মালতী যে আজ ছাড়া পাবে সে খবর তার জানা নেই। অবশ্যই ইদানিং আর অনেকদিন আসেনি অমূল্য। যা এসেছিল গোড়ায় গোড়ায়। তা বলতো, আসতে যেতে অনেক সময় যায়, কাজের ক্ষতি হয়, পয়সাও তো কম খরচ হয় না। মালতী নিজেই বলেছিল, তো নিত্যি আসার কাজ নাই, একেবারে সেই ছাড়ার দিনটাতেই চলে এসো। ফেরার কালে দুজনের মা কালীর থানে পুজো দিয়ে ঘরে ফিরব। কিন্তু কোথায় অমূল্য? ও কি তাহলে তারিখটা জানেনি? বড় ভ্যাবাচাকা খেয়ে এদিক ওদিক তাকায় মালতী। জেল কর্তৃপক্ষ তার হাতে একটা পুটুলি ধরিয়ে দিয়েছে বেরোবার সময়। এটা নাকি মালতীর নিজস্ব সম্পত্তি। জেলখানায় ঢোকবার সময় ওর সঙ্গে যা ছিল, কি বা ছিল, তখন অভিযুক্ত হতে গায়ে একখানা চাদর দিয়েছিল, আর অমূল্য একখানা নতুন গামছা সঙ্গে দিয়ে দিয়েছিল। আর ছিল হাতে পরা একগোছা প্লাস্টিকের চুড়ি। এগুলো যে কেন খুলে রাখতে হয়েছিল জানে না মালতী। তবে এরা কিছু পয়সাও দিয়েছে রাহা খরচ বলে। অমূল্য এলো না, অনেক দিনই আসে নাই। শরীর গতিক ভালো আছে তো? ছেলেটাই বা কেমন থাকলো? 3 বছরের ছেলেটা এতদিনে সেটের 6 বছরের হবার কথা। ছেলেটাকে একবারও আনেনি অমূল্য। মালতী যখন লোহার গরাদে মুখ চেপে কেঁদে ফেলে বলেছিল, গোপালটারে একবার আনলে নাই? অমূল্য উদাস ভাবে বলেছিল, ওরে বলি নাই, বলেছি তোর মা বাপ ঘর গেছে। অন্যজনেরা কি আর না বলে ছেড়েছে? বলেছে, সবাই ফিস ফিস গুজগাজ করে আবার বলেও নিয়েছে। আমি গোপালকে বুঝিয়েছি তোর মা বাপ ঘর গেছে,
বাপের ব্যামো। কিন্তু বাপের ব্যামো কতদিন থাকে? আর যদি সেই ব্যামো থেকে মুক্তি হয়, তখনও মাকে বাপ ঘরে থাকতে হয় কেন? এই প্রশ্ন গোপাল তার বাপকে করেছিল কিনা সে খবর পায়নি মালতী। মুখ্য আর অভাগাদের ধৈর্য বেশি। তারা আপনজন বিদেশে গেলে 2-6 মাসে লোকমুখে একটা বার্তা পেলেও নিশ্চিন্ত থাকে, জানে সেই যথেষ্ট। ভাগ্যবানদের মতো সাগর পাড়ে যাওয়া আপনজনদের সঙ্গে হরঘড়ি যোগাযোগের কথা ভাবতে পারছে না। মালতী মনিব বাড়িতে দেখে শুনে হাঁ হয়ে যেত। মনিব গিন্নি টেলিফোন তুলে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলতো, আর পরে বলতো ছোট বোনের সঙ্গে কথা কইছিলাম। কিন্তু কোথায় সে ছোট বোন? কখনো তো দেখি না। ও মা, দেখবে কোথা থেকে? সে তো বিলেতে থাকে। বিলেতে বলতো। মুখ্যদের বোঝাতে সাগর পাড়ের সকল দেশকেই বিলেত বলতে হয়, ওটাই ওরা বোঝে। তা ভাগ্যমন্তদের তো আবেগ, ভালোবাসা, মন কেমন সবই বেশি বেশি। বিলেতের ছোট বোনকে ডেকে যখন তখন কথা না কয়ে থাকতে পারে না। মালতীদের কথা আলাদা। মালতীদের অপেক্ষার শিক্ষা আছে। মালতী তাই দিন গুনেছে আর ভেবেছে, গিয়ে গোপালটারে কতটি ডাগর দেখবো কে জানে। তেমন কি আর হয়েছে? কি যত্ন আত্মি করেছে। অমূল্যর হাতেই তো হাড়ির ভার পড়েছে। কি বা রেঁধেছে, কি বা খেয়েছে বাপ বেটায়। তার রং মিস্ত্রির কাজটাও তো বজায় রাখতে হয়েছে। মালতী মনিব বাড়ি মাস মাস 80 টাকা করে পেত, প্লাস দুবেলা বাড়ির চা রুটিটাও বাঁচত। সেটা তো গেছে। মনিব গিন্নির সুখ্যাতিতে শতমুখ হতো মালতী। বস্তির সবাইকে ডেকে ডেকে গল্প করত। মনিব গিন্নির বদান্যতায় মালতী কত রং বেরঙের ভালো ভালো শাড়ি পরেছে, আধ পুরনো হলেই তো দিয়ে দিত। মালতী বলতো, ওরা তো আমাদের মতো বাঙালি না, বুড়ো গিন্নিও রংচঙা কাপড় পরে। বাঙালি নয় বটে, কথাবার্তা আমাদের সঙ্গে আমাদের মতোই কয়। বরাবর এইখানেই তো, অমন মানুষ হয় না। কিন্তু এখন এখন মালতী দুবেলা সেই মনিব গিন্নিকে সাপ সাপান্ত না করে জল গ্রহণ করে না। মালতীর জীবনটা তো ধ্বংস হলো তার জন্যেই। অবশ্য মিথ্যে বলবো না, মালতীরও লোভ হয়েছিল। কিন্তু এও বলতে হবে, তার থেকেও বেশি হয়েছিল মায়া আর সমীহ। অমন মান্যিমান মানুষটা মালতী হেন তুচ্ছ মানুষটার হাত ধরে কাকতি মিনতি করছে, চোখের জল ফেলছে। এই দৃশ্য তাকে বিচলিত করেছিল। না, কোনো দিকে কোথাও অমূল্যর ছায়া নেই। আস্তে আস্তে একলা একলা এগোই মালতী। তাদের দিকে বাসের রাস্তাটা কোন দিকে? অনেকদিন পথে পা দেয়নি। এই সকালের আলোতেও কেমন গা ছমছম করছে। হঠাৎ একটা লোকের ছায়া পড়লো সামনে। ছায়াটা দীর্ঘ। কে? অমূল্য আসছে নাকি? না, ক্ষণিকের আশার আলোর ঝিলিকটা নিভে গেল। তবে গরনে পেটনে যেন অমূল্যের ধরন, তেমনি লম্বা পেটা শরীর, মুখ চোখ কাট কাট, একটুখানি গোফের বাহার, তবে গায়ের রংটা নিকষ কালো। লোকটা মালতীর আপাদমস্তক দেখে নিয়ে একটু হেসে বলল, ছুটি হয়ে গেল? মালতী চমকে উঠল। মালতী যে এতদিন গারদে ছিল, আর আজ ছুটি হয়ে গেল, তা জানলো কি করে লোকটা? মালতী তাই সরাসরি উত্তর না দিয়ে বলল, চিনতে পারলুম নাই তো। লোকটার হাতেও একটা পুটুলি, সেটাকে শরীরের সঙ্গে চেপে একটা আড়মোড়া ভেঙে বলল, চিনতে আর পারবে কেমন করে? একসঙ্গে তো আর থাকা নাই, দেখা দেখি তো নাই। তুমি হলে গে ফিমেল ওয়ার্ডের।
আমারও আজ ছুটি হয়ে গেল। মালতী আবার একবার চমকালো। এই লোকটাও তাহলে কয়েদি? আশ্চর্য! মালতীর কিন্তু লোকটাকে মোটেই সগোত্র মনে হলো না। ভাবলো, ও বাবা, এ তাহলে একটা চোর ডাকাত। বেজার মুখে নেহাত সৌজন্য বজায় রাখতে বলল, ও, কতদিন পরে? লোকটা বলল, কে জানে, অত হিসাব নাই। তা বছর চার হবে, মেয়াদের সময় বোধহয় তাই বলেছিল। মালতী ভাবলো, 4 বছর, তার মানে আমার থেকে বেশি পাপী। তারপর ভাবলো, আমি তো আর সত্যি পাপী নই, কপালক্রমে। লোকটা আবারও বলল, তোমার তো দেখছি আমার মতো কপাল, গেটে কেউ নিতে আসে নাই। তা তুমি মেয়ে ছেলে, কেউ একজন তো, কেউ নাই বুঝি? মালতী মনে মনে শার্ট দিয়ে বেজার মুখে বলল, থাকবে নাই কেন? স্বামী আছে, ছেলে আছে, আসতে পারে নাই। কে জানে শরীর গতি কেমন রয়েছে। কতদিনের মেয়াদ ছিল? লোকটা জিজ্ঞেস করায় মালতীর হাড় জ্বলে যাচ্ছে, কিন্তু মেজাজি বা দেখায় কি করে? এর কাছ থেকে হয়তো জেনে নিতে পারা যাবে ৫৫ তলার বাসে চাপতে হলে কোন দিকে দাঁড়াতে হয়, কত নম্বরে চাপতে হয়। তাই অনিচ্ছের সঙ্গে বলল, ৩ বছর। অ, তা যাবে কোন দিকে? মালতী হাতে চাঁদ পেল, তাড়াতাড়ি বলল, ৫৫ তলা। কোন, তো কোন বাসে চাপতে হবে? লোকটা আবার আড়মোড়া ভেঙে বলল, শহরে ৫৫ তলা তো একটা নাই, গোটা কতক আছে। ও মা, শোনো কথা, হাওড়া ৫৫ তলা আবার কটা আছে? অ, হাওড়া ৫৫ তলা, সে তো বেশি দূর হবে না। যাবে তো, চলো দেখিয়ে দিই। মালতীর মনে হলো, হঠাৎ লোকটা এমন নেই আক্রমণা করছে কেন? কোনো বদমতলব নেই তো? উল্টো পাল্টা বাসে চাপিয়ে অন্য কোনোখানে নিয়ে গিয়ে ফেলার তাল করছে না তো? দেখছে বেয়ারিশ একটা মেয়ে ছেলে ফ্যালকা মুখো হয়ে ঘুরছে। আবার ভাবলো, তা বাস গাড়ি তো আর ফাঁকা যাবে না, আর যারা চেপেছে দেখবো, তাদের শুধোবো। তাই বলল, তুমি আবার আমার লেগে কষ্ট করবে? তোমার কোন দিক? আমার? লোকটা কালো কুচকুচে মুখে সাদা দাঁত মেলে হাসলো। আমার কোনো দিক বিদিক নাই, যে কোনো একটা দিক বেছে নিলেই হলো। চলো ওই দিক বাগে। কিন্তু ২-৪ পা এগিয়েই বলল, আমার কিন্তু বিস্তর খিদে লেগেছে, একটু কিছু খেয়ে নিলে ভালো হয়। ওই দিকে একটা চায়ের দোকান দেখা যাচ্ছে। শুনে মালতীরও মনে পড়লো, তারও তো খুব খিদে পেয়েছে, অন্তত চা একটু খেতে পারলে মন্দ হয় না। বিনা প্রতিবাদে ওর সঙ্গে এগোলো। চায়ের দোকান না, চায়ের দোকান রাস্তার এলাকা ছাড়িয়ে একটা এবড়ো খেবড়ো জায়গায় একখানা ছাউনি, সামনে টানা লম্বা একটা ফাটাচটা কেঠো বেঞ্চি পাতা। লোকটা বেঞ্চিতে বসে পড়ে হাঁটুর কাছে গুটিয়ে থাকা পায়জামাটা টান টান করে দরাজ গলায় বলল, দুটো চা, দুখানা করে নেড়ো বিস্কুট। মালতী পুটলির মুখ খুলবার চেষ্টা করতে করতে বলল, আমার পয়সাটা আমিই দেব। লোকটা হাত নাড়া দিয়ে বলল, থাক না, বেটা ছেলে সঙ্গে থাকলে মেয়ে ছেলেকে চা খাবারের দাম দিতে নাই। মালতী আবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। খুব ঘুঘু নয় তো? আস্তে আস্তে ফাঁদে ফেলতে চায়, কিন্তু মুখটা তো তেমন দেখাচ্ছে না, কেমন যেন উদাস উদাস আলগা আলগা ভাব। তবু মালতী একটু ঝাঁজ দেখিয়ে বলল, জানা নাই চেনা নাই, তোমার পয়সায় খাবো কেন? জানা চেনা নাই তা বটে। লোকটা একটু হেসে বলল, শাস্তর পড়ো নাই না? শাস্তর? হ্যাঁ তো, শাস্তরে লেখা আছে, দুই মনীষী যদি একসঙ্গে ২.৫ পা হাঁটে তো বন্ধু হয়ে যায়।
তো কত পা তো হাঁটা হলো, হলো না? মালতী অতএব শাস্ত্রবাক্য মেনে নিল। বিস্কুটে কামড় দিতে দিতে লোকটা বলল, কেসটা কি? হ্যাঁ, কি বললে? বলছি তোমার কেসটা কি ছিল? লোকটাকে দেখে যেন আর তেমন সন্দেহ আসছে না। শাস্ত্র বাক্যের প্রভাব কিনা কে জানে। মালতী আসতে বলল, সে অনেক কথা, একের পাপে আরের দণ্ড। তো কেসটা ছেলে চুরি। ছেলে চুরি? সেই তো দুদিনের বাচ্চা হাসপাতাল থেকে বার করে নিয়ে এসে। হঠাৎ যেন মালতীর প্রাণের ভেতরটা উছলে উঠল। নিজের কয়েদের ইতিহাস জেলখানায় দু চারটে মেয়ে কয়েদিদের কাছে করেছে বটে, তবে তারা তেমন বিশ্বাস করেছে বলে মনে হয়নি। এই লোকটা মনে হচ্ছে বিশ্বাস করবে। ভিতরের আবেগ, দুঃখ, জ্বালা হঠাৎ হুড়মুড়িয়ে বেরিয়ে আসতে চাইলো, আর অদ্ভুত একটা কাহিনী শোনালো। অথবা অদ্ভুত নয়, ইহ সংসারে এমন আকছারি হয়। পঞ্চানন তলার মালতীর সেটা জানা ছিল না। মালতী কাজ করত এক মস্ত বড়লোকের বাড়ি। কর্তার বড় বাজারে গদি আছে, গাড়ি আছে দুখানা, কিন্তু নেই একটা জিনিস, তার নাম হচ্ছে শান্তি। দুটো ছেলে, তারা বাপের বিজনেস না দেখে বেশি লেখাপড়া শিখে পরের দরে চাকরি করায় ভালো মনে করে একজন দিল্লি আর একজন বোম্বাই গিয়ে বসে আছে বউ ছেলেপুলে নিয়ে। তো একটা মাত্র মেয়ে, সেও দূরে বিকানিরে তার শ্বশুরের মস্ত ব্যবসা। কিন্তু মেয়েটার বছর ৬-৭ বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়নি। মেয়ের চিঠিতে জানতে পারছে এই জন্যে মেয়েটার শ্বশুর বাড়িতে গঞ্জনার শেষ নেই। স্বামী শুদ্ধ অনাদর অবহেলা করছে এবং শাশুড়ি শাসাচ্ছে আর একটা বছর দেখবে, তারপর ছেলের আবার বিয়ে দেবে। ছেলে মেয়ে না হলে ডিভোর্স দেওয়া আইনে আছে। এইরকমই চলছিল, আর সে মেয়ে ভয়ে কাটা হয়েছিল। তো ভগবানের দয়ায় এতদিন পরে তার সন্তান সম্ভাবনা দেখা দিয়েছে। শরীর খুব খারাপ। শাশুড়ি বউকে মা বাপের কাছে পাঠিয়ে দিয়েছিল এবং শাসিয়েছিল, মেয়ে কোলে করে ফেরা চলবে না, ছেলে চায়, বংশের বংশধর। এত সম্পত্তির মালিকটা কে হবে যদি বউ ফেলিওর হয়? কিন্তু ভাগ্যের নির্লজ্জ পরিহাস, সেই উৎপীড়িতা মেয়ের পুত্র সন্তানই হলো, কিন্তু অকালে মৃত। মেয়ে হয়তো তখনই আত্মহত্যা করে বসতো, যদি তার উঠে বসবার ক্ষমতা থাকতো। আগলে আগলে রেখেছেন বৃদ্ধা মহিলা। তখনই তিনি বাড়ির বাসন মাজুনি ওই মালতীর কাছে কেঁদে পড়লেন। যেমন করে হোক একটা সদ্যজাত ছেলে বাচ্চাকে এনে দিতে হবে তাকে। এর জন্য তিনি মালতীকে নিজের গলার এক ছড়া 10 ভরি পাকা সোনার হার করে দিয়েছিলেন এবং বলেছিলেন, যেখানে যত ঘুষ লাগে তা দেবেন। তোদের বস্তি থেকে হোক, কোনো অখ্যাত হাসপাতাল থেকে হোক, হাসপাতালের আয়ার সঙ্গে আতাত করে, অথবা জমাদারনিদের ঘুষ খাই। মালতীর বিবেক চিন্তাকে প্রশমিত করতে যুক্তিও দিয়েছিলেন। আরে বাবা, হাসপাতাল থেকে কুকুর শেয়ালে বাচ্চা তুলে নিয়ে যাচ্ছে, অসাবধানতা, আয়াদের অবহেলায় কত বাচ্চা মরে যাচ্ছে। আর যদি বা টিকছে, তো ওইসব দিন দুঃখীর ঘরের বাচ্চারা কুকুর বিড়ালের মতো মানুষ হচ্ছে। এদের একটাকে যদি আস্তাকুর থেকে তুলে এনে রাজ সিংহাসনে বসিয়ে দাও, সেটা পাপ না পুণ্যি? যে ঘরানার মহিলার পা ছুতে সাহস হবার কথা নয় মালতীর মতো দরের লোকের, তিনি মালতীর হাত ধরে আবেদন করলেন এবং মিনতি করলেন যেন কাকপক্ষীতে টের না পায়। মালতী অবশ্য কাকপক্ষী জনসমাজ কাউকে টের পেতে দেয়নি, শুধু জানিয়েছিল স্বামীকে। বলেছিল, ভেবে দেখো সত্যি পাপ না পুণ্যি? তাছাড়া ওই 10 ভরি সোনা হাতে পেলে তুমি ওই রঙিন মিস্ত্রির কাজ আর পঞ্চাননতলার বস্তি ছেড়ে দিয়ে
দেশে ঘরে গিয়ে আগের মতো দোকান নিয়ে গুছিয়ে বসবে। লোকটা অবাক হয়ে বলেছিল, দেশ ঘর আছে নাকি? এ প্রশ্নের উত্তর অনেক কথায়। আছে নয় বটে, তবে ছিল। চিড়ে মুরগি খই বাতাসা আর গুড়ের দোকান ছিল। কিন্তু বছর 10 আগে সেই অকালের বছরে অন্ন অন্ন করে হাহাকার। কোথায় চিড়ে মুড়ি খই মুরগি? তার উপর আবার অভাবের সময় যা হয়। ভাই ভাই জমির ধান চালের ভাগ নিয়ে বচসা, আর এদিকে যায় যায় কোদল। ধুত্তরি, রোজ রোজ এই অশান্তি। এর থেকে শহরে গিয়ে দুই মনীষী হাতে পায়ে খেটে জীবন কাটাবো বলে বউকে নিয়ে চলে এসেছিল অমূল্য। তখনও গোপাল জন্মায়নি, তাই দুই মনীষী। তা চলছিল তো ভালোই, যদিও অমূল্য মাঝে মাঝে বলতো, দূর, এই বস্তির কিচকিচানি আর ভালো লাগে না। তবে রঙের কাজটা ভালোই শিখে নিয়েছিল। হঠাৎ ওই মনিব গিন্নির রূপ ধরে কালগ্রহ এসে আছড়ে পড়ল মালতীদের জীবনে। মনিব গিন্নির দেওয়া খরচা বাবদ 1000 টাকার অর্ধেকটা অমূল্যর কাছে রেখে বাকি অর্ধেকটা দিয়েই কাজ ম্যানেজ করে ফেলেছিল মালতী। সাঁতরাগাছি এক নেহাত দিন হাসপাতাল, জমাদারনিরই মাধ্যমে। তো সে পরমানন্দে টাকাটা আঁচলে বেঁধে নিয়ে যা বলেছিল তার সারমর্ম হচ্ছে, এতে মালতীর অধর্ম নেই। ওই যে আধবুড়ি মেয়ে ছেলেটা, কুলি বস্তির বাসিন্দে, 5-7টা ছেলে মেয়ের মা ওটা। তো নেই ঘরেরই তো খাই বেশি, তাই আবার এসেছে হাসপাতালে ছানা পারতে। বছরে বছরে একবার করে আসে, কিন্তু ছানা পারে যেন বেড়াল ছানা, ফুটফুটে নাদুস নুদুস। তারপর সেগুলো হাড় চামড়া সার হয়ে আধ উলঙ্গ মূর্তিতে পথে পথে ঘুরে বেড়ায়। নিয়ে যাও এবারেরটাকে, কুকুরে নিয়ে গেছে বলে চালিয়ে দেওয়া যাবে। তো হয়ে গিয়েছিল সবটাই। ন্যাকড়া মোড়া দিন দুয়ের বাচ্চাটাকে নিয়ে রিকশায় উঠেছিল মালতী সন্ধে সন্ধ্যের সময়। রিকশাওয়ালার কাছে নিজের বাচ্চা বলে চালিয়ে ফেলেছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। বোধহয় ওই জমাদারনিদের মধ্যে কারো সঙ্গে বকরার ভাগ নিয়ে বচসা হওয়ায় সে ফাঁস করে দিল। মনিব বাড়ির কাজ বরাবর এসে ধরা পড়ে গেল মালতী। কিন্তু মালতীর মন্ত্রগুপ্তির শপথটি যেন পালন করেছিল। বলেছিল নিজেরই লোক হয়েছিল। স্বীকারোক্তির পর আর তাকে কেউ ছাড়ে? মালতীর দণ্ডাদেশ হয়ে গেল। এইরকম সব ছোটখাটো আসামি দিয়ে জেল ভরতে পারলেও জেলখানার একটা মান মর্যাদা বজায় থাকে। আরো এক প্রস্ত চা নেওয়া হয়েছিল। তারপর উঠে পড়া মালতী চলতে চলতে বলল, কথাগুলো তবু একজনের কাছে বলতে পেরে মনটা একটু হালকা হলো। তো নিজের কথাই সাতকাহন। তোমার বৃত্তান্ত তো কিছু জানা হলো নাই। আমার আবার বৃত্তান্ত? জেল আমার জল ভাত। আরো হয়েছে? তবে আবার কি, ভাড়াটে গুন্ডা, কোনোখানে জমি নিয়ে লাঠিবাজ করতে দরকার পড়লে এই নিকুঞ্জর ডাক পড়ে। তো এবার ভুলক্রমে একটা বড় পার্টির লোকের মাথা ফাটিয়ে মরে কয়েকটা হয়ে গেল। কেউ ছাড়িয়ে নেবার চেষ্টা করলো না। মালতী অবাক হয়ে দেখল লোকটা কত সহজে দোষ কবুল করলো। নাম তাহলে নিকুঞ্জ? দেশ ঘর কোথায়? দূর, দেশও নাই ঘরও নাই। আহা, কোথাও তো একদিন জন্মেছিলে, মা বাপও ছিল। না, ওসব কিছু দেখি নাই, নিজেকে ভুইফোর বলেই জানি। নাও চলো চলো, কোথায় তোমার 55 তলা নন্দীবাবুর বস্তি? কিন্তু কোথায় সেই পরম ধাম? মালতীর চোখের ওপর যার ছবিখানি জল করে জ্বলছে। সেদিন ঘর থেকে বেরিয়ে আসার আগে বেড়ার গায়ে নিজের যে ফুল ছাপ ব্লাউজটা আর গোপালের নীল রঙা হাফ প্যান্টটা মেলে দিয়ে এসেছিল, সেটাও বুঝি দেখতে পাবে, এই ব্যগ্রতা নিয়ে বাস থেকে নেমে হনহনিয়ে এগিয়ে এসেছিল। কিন্তু কোথায় কি? রাস্তা ভুল করে অন্য কোথাও চলে এলো নাকি মালতী? নিকুঞ্জ বলল, তোমার বোধহয় বিস্মরণ হয়ে গেছে গো।
অন্যদিকে হবে। বিস্মরণ বললেই হলো, এই তো এই স্কুল বাড়ি, তারপর যদুর মুদিখানার দোকান, তারপর 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 আর কি? উঁচু উঁচু বাড়ি, নতুন রং করা জানলা দরজা, বারান্দায় রঙিন শাড়ি ঝুলছে, জানলায় জানলায় পর্দা। এইসব দরজা জানলা রং করেছে কে? মালতী দিশেহারা হয়ে ঊর্ধ্বমুখে সেইখানেই পাক খেতে থাকে। নিকুঞ্জয় দোকানি পশারিদের কাছে গিয়ে জিজ্ঞেস করে জেনে এলো খবরটা। নন্দীবাবুরা বস্তি উঠিয়ে জমি বিক্রি করে চলে গেছে, সেখানে এইসব ফ্ল্যাট বাড়ি উঠেছে। আর বস্তিতে যারা ছিল তাদের সন্ধান কে রাখতে গেছে? কাউকে কিছু বলে যায় নাই? কে কার জামাই বোনায়, হ্যাঁ, কে কার কড়ি ধারে? মালতী রাস্তার মাঝখানে চেঁচিয়ে উঠে বলল, এতগুলান গেরস্ত ছানাপোনা নিয়ে উচ্ছেদ হয়ে গেল, কেউ একবার কারো ঠিকানাও জানতে চাইলে না? এমন পাষাণ পাড়া, মায়া নাই, হৃদয় নাই। যাদের কানে গেল তারা পাগলি ভেবে ফ্যাকফেকিয়ে হেসে চলে গেল। এখন কি করবে? নিকুঞ্জ পথের ধারে একটা পুরানো বটগাছের গুড়ির ওপর বসে বিড়ি ধরিয়ে বলল, তোমার নন্দীবাবুর বস্তি তো ভূতে উড়িয়ে নিয়ে গিয়ে সেখানে একটা পরীর রাজ্য বসিয়ে দিয়েছে। এখন মালতী এখন হঠাৎ ডাক ছেড়ে কেঁদে উঠল, ওরে গোপাল রে, তোরে কে কমনে কোথায় নিয়ে গেল রে? নিকুঞ্জ নীরবে বসে বসে বিড়িটা শেষ করতে লাগলো, কোনো সান্ত্বনা বাক্য উচ্চারণ করলো না। একসময় নিজেই থামলো মালতী, তারপর বলল, তবে আর জীবন ধরনের কাজ কি? যাই মা গঙ্গার কোলে জুড়োই গে, শেষমেশ তুমি আমারে গঙ্গার রাস্তাটা দেখিয়ে দাও, তারপর তোমার ছুটি। নিকুঞ্জ বলল, তো চলো, আমারও মাথাটা ঝা ঝা করছে, একটা ডুব দিয়ে নিয়ে গে। তা ডুব দিয়ে কি শুধু নিকুঞ্জই উঠল, মালতী উঠল না? তা অবশ্য হলো না। নিকুঞ্জ বলল, এক যাত্রায় কি পৃথক ফল হয়? ডুবটা সেরে দুজনাই ওই বইটে বসে ভিজে জামা কাপড় গায়ে শুকিয়ে নিয়ে খোঁজ নিয়ে দেখি কাছে পিঠে কোথাও ভাতের হোটেল আছে কিনা। পয়সা আছে অত, হয়ে যাবে। তো তোমার কাছে যা আছে নাও, 2.5 টাকা দিয়েছো দেখছি। নিকুঞ্জ হাসলো, বাকি 2.5 মেরে দিয়েছে আর কি। ভাত জুটলো, ডাল ভাত আর একটা ঘ্যাঁট, তো তাই অমৃত। একটা করে পানও খাওয়া হলো। মালতী কি যেন একটা কারখানা শেডের ধারে পা ছড়িয়ে বসে পরন্ত বেলার আকাশের দিকে তাকিয়ে বলল, এতক্ষণ তো যা হোক হলো, এইবার রাত হলে কোথায় আশ্রয়? জেলখানার মধ্যে তো তবু এ ভাবনা ছিল না। নিকুঞ্জ সে কালো কুচকুচে মুখে সাদা দাঁত বিকশিত করে হেসে বলল, যাবে নাকি আবার? বলো তো, চলো হাজতে ঢুকিয়ে দিয়ে আসতে পারি, আমার অনেক দোস্ত স্যাঙ্গাত আছে। মালতী বলল, গলায় দড়ি? তারপর মালতী এক আকাশ ছোঁয়া আবদার করে বসলো, এই দিনভর আমায় নিয়ে অনেক নাটাঝামটা খেলে, চেনা নাই জানা নাই, আপনজনের অধিক করলে, তো শেষমেশ আমায় একটা ঠাঁই পৌঁছে দাও, তারপর তোমার ছুটি। কোনখানে কোনখানে আর? সেই জেলা হাওড়া, গ্রাম সজনেপোতা, ঈশ্বর অনন্তগড়ের বাড়ি, ওই একটা ঠিকানাই তো মুখস্থ মালতীর। আসলে চোখ মুছে বলে মালতী, মন নিচ্ছে বস্তি উচ্ছেদের জ্বালায় ছেলেটাকে নিয়ে সেখানেই গেছে মানুষটা, তবু তো সেখানে খুড়িটা জেঠিটা রয়েছে, ছেলেটাকে দেখবেই, হেলাই ছেদ্দায়। তো এখান থেকে খুব দূর না, ওই হাওড়ার গুমটি থেকে বাস ছাড়ে, বাস গাড়ির গায়ে লেখা থাকে চণ্ডীতলা, সজনেপোতা, বাকুলি। জানি জানি, ওসব জায়গা আমার খুব চেনা আছে। হ্যাঁ, তাই বুঝি? তবে তো ভগবান মুখ তুলে চেয়েছেন, সেখানে আমারে একটু পৌঁছে দাও। বুঝছি তোমার উপর খুব জুলুম হচ্ছে, কিন্তু আমার একটা
ব্যবস্থা না করেও তো তোমার ছুটি নাই। অমূল্য গড়ের পরিবার মালতী গলায়ের একটা ব্যবস্থা না করে ভাড়া খাটা গুন্ডা নিকুঞ্জ দাসের ছুটি নাই কেন? এ প্রশ্ন মাথায় আসে না মালতীর। নিকুঞ্জ বলল, জুলুমের কথা হচ্ছে না, তবে তোমার সজনে পোতার গড়াই বাড়ি যদি নন্দীবাবুর বস্তির মতো উবে গিয়ে বসে থাকে সেই ভাবনা। মালতী আশ্বাসের গলায় বলল, গায়ে ঘরে অমন শহর বাজারের মতো দুমদাম চেহারা পাল্টায় না, 20-50 বছর একইভাবে থাকে। তবে আর কি করা, রাতটুকু এই বন্ধ কারখানার মোড়, এর ধারে পাশে একইভাবে বসে থেকে ভোরবেলা বাস ধরা, যে বাসের গায়ে লেখা থাকে চণ্ডীতলা সজনেপোতা বাকুলি। তা মুখ্য হলো একটা বিষয় বোধ বুদ্ধি আছে বই কি মালতী, গ্রামগঞ্জের চেহারা যে 20-50 বছর প্রায় একইভাবে থাকে সেটা খুব ভুল নয়। বাইরের দিকে যদি বা এদিক ওদিক হচ্ছে, ভেতরের দিকটা একই রকমই রয়ে যায়। বাস থামবার মুখোমুখি মালতী প্রায় চেঁচিয়ে ওঠে, দেখো দেখো, আমি বলি নাই একরকম ভাবটা কি, ওই তো সেতলা তলা পার হয়ে গেল, ওই তো বুড়ো শিবের থান, ওই তো হেলে পড়া বটগাছটা। নামবার জায়গায় কিছুটা ভিড়, কিছুটা কোলাহল, চায়ের দোকানের সামনে মাটির ভারে তৎপরতা। নিকুঞ্জ বলল, এবার পথ চেনার ভার তোমার, চিনে যেতে পারবে? মালতী সব হয়ে বলল, তুমি আমায় এখান থেকে ছেড়ে দিয়ে ফিরে যাবে? না, তা যাব না, এখানেই আছি ফেরত বাস ছাড়া পর্যন্ত। গায়ের বউ এতদিন বাদে একটা পরপুরুষের সঙ্গে ফিরলে এটা লোকে ভালো চোখে দেখবে না। ঠিক, কথাটা যৌক্তিকতা আছে। মালতী দুপা এগিয়ে বলল, তুমি নয় ততক্ষণ দোকানের ধারে গিয়ে একটু চাটা খেয়ে নাও, সে আমি বুঝবো, ঘন্টা 2 বাদে ফেরত বাস ছাড়বে। তুমিও ততক্ষণে যদি ফিরে না আসো, বুঝবো তোমার শ্বশুরের ভিটেটা উবে যায়নি। তবু মালতী একটু দাঁড়ায়। কি হলো, পথ মনে পড়ছে না? না না, সে খুব মনে পড়ছে। বলছি, তাহলে তো তোমার সঙ্গে আর দেখা হবে না। নিকুঞ্জ বিড়িতে আগুন ধরাতে ধরাতে বলল, আর দেখা হওয়ার কাজ কি, একদিনের বন্ধু বই তো না। মালতী তথাপি ইতস্তত করে বলে, তা বটে, তবে তুমি আমার এতটা উপকার করলে আর বাড়ির দূর থেকে অমনি মুখে ফিরে যাবে? যতই হোক গেরস্থ বাড়ি। নিকুঞ্জের কাষ্ঠ কঠিন মুখে একটা সূক্ষ্ম হাসি ফুটে ওঠে, তবে বেশ স্বচ্ছন্দ গলায় বলে, বেশ তো, গিয়ে যদি তেমন জুত বরাত দেখো, জলপানির রেকাব সাজিয়ে কাউকে দিয়ে ডাকিয়ে পাঠিও, এখানেই তো রইলাম। সে তোমায় চিনবে, ভাবতে হবে না, আমিই চিনে নেব। বলে একটা খুঁটি ঠেস দিয়ে দাঁড়িয়ে নিশ্চিন্ত ভাবে ধোঁয়া ছাড়তে থাকে। কিন্তু শ্বশুরের ভিটেটা উপে গেছে কিনা সেটা দেখবার জন্য কি মালতীকে ভিটে বরাবর যেতে হলো? হঠাৎ সামনেই শ্বশুর বংশের বংশধর মালতীকে দেখে প্রায় ছিটকে উঠে বলল, কে? মালতী এই প্রশ্নের উত্তর না দিয়ে বিগলিত গলায় বলল, যা মন নিয়েছিল তাই। ঠিক বুঝেছি, নন্দীবাবুর বস্তি উচ্ছেদে ছেলে নিয়ে এখানে এসেছো, বলে কিনা গড়াই বাড়ি উপে যায় নাই তো? কাল ছাড়া পেলাম। অমূল্য গড়াইয়ের মুখটা কঠোর কঠিন হয়ে ওঠে, দাঁতে পেশা চাপা গলায় বলে, কাল ছুটি হয়ে গেল তাই আজই ছুটতে ছুটতে এখানে এসে ধাওয়া করা হলো? আচ্ছা আসপদ্দা তো, বয়েদ খাটা মেয়ে ছেড়ে গড়াই বাড়ি ঢুকতে এসেছো? মালতী কেমন ফেলকা মুখ হয়ে তাকায়, লোকটা অমূল্যই তো। আসতে বলে, তোমার কোথায় যাব? কেন, জমের বাড়ি ছিল না? জমের বাড়ি, গলায় দড়ি দিতে পারোনি? যাও যাও, খবরদার আর এগোতে চেষ্টা করবে না। আমাকে তাড়িয়ে দিচ্ছ? আরো চাপা গলায় হিসিয়ে ওঠে অমূল্য, না তো কি, ধানে ঘুরিয়ে আসা চোর চোরটা পরিবারকে মাথায় করে ঘরে নিয়ে যাব? যাও যাও। আসলে ভয়ানক অস্বস্তি, পাছে কেউ দেখে ফেলে, লোক জানাজানি হবার আগে ঠেলে পার করে দিতে পারলে
বাঁচা যায়। অন্য সময় এখানে তেমন লোক চলাচল নেই, কিন্তু এই সময় যথেষ্ট আছে। বাস থেকে লোক নামে, এখান থেকে করিয়া আনাজপাতি শাকসবজির ঝাঁকা নিয়ে কলকাতা মুখো ট্রাকে তুলে দিতে যায়। মালতী যতক্ষণ দাঁড়িয়ে থাকবে বিছে কামড়াবে অমূল্যকে। মালতী কেঁদে ফেলে বলে, চুরি চুট্টামি আমি নিজের জন্য করি নাই, তোমার জন্যই করেছিলুম। তা বেশ, ঘানি ঘোরানো পরিবারকে ধুলো পায়ে বিদায় দেওয়া যদি ধর্ম হয়, তো দাও, তো আমার গোপালকে আমারে দাও। গোপালকে? বটে বটে, সাধে বলছি আসপত্তা, ঈশ্বর অনন্ত গড়ায় নাতিকে তোমার হাতে তুলে দেবো? বেশি দিক বোকো না বলছি, যাবে না গলা ধাক্কা দিতে হবে? মালতী চোখ মুছে শক্ত হয়ে বলে, অতটা করতে হবে না, গোপালকে একবার চোখের দেখা দেখে যায়। আহ, এ তো ভালো ঝামেলায় পড়া গেল। গোপাল জানে তার মা মরে গেছে, গায়ের লোকও তাই জানে। এখন হঠাৎ তার মরা মায়ের পেত্রী নামিয়ে নাটক করতে বসবো নাকি? তুমি যাবে কি না? ততক্ষণে দু একটি লোক এসে জুটেছে। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? আর বলো কেন, কোথা থেকে একটা পাগড়ি এসে যত বলছি সরে পড়ো, নড়ছে না। তাই নাকি? এগিয়ে আসে ওরা উৎফুল্ল ভাবে। আহা, পাগড়ি, পাগড়ি বড় খাসা জিনিস, বিনি খরচে কিছুক্ষণ আমোদ করে নেওয়া যায়, কিন্তু সে সুযোগ হয় না তাদের। ততক্ষণে মালতী উল্টো পাক খেয়ে হনহন করে বাঁশগুমটির কাছে এগিয়ে যায়। নিকুঞ্জ একটু হেসে বলল, কি হলো, শ্বশুরের ভিটে উপেই গেছে তো? মালতী হাঁপাতে হাঁপাতে বলে, হ্যাঁ। নিকুঞ্জ অনাসক্ত গলায় বলল, এক্ষুনি একটা কাঁচা বাজারে ট্রাক ছাড়বে, ড্রাইভারকে পটিয়ে রেখেছে। কচু কুমড়ো ঝোড়ার খাজে খাজে একটু বসতে দেবে। বাজার ট্রাক, খোলা ব্যাপার। নিকুঞ্জ আগে নিজে উঠে পড়ে শির ওঠা কেটো হাতখানা বাড়িয়ে মালতীর একখানা হাত ধরে হিঁচড়ে ওপরে তুলে নিয়ে একটু খাজ দেখিয়ে বলে, বসে পড়ো। মালতীর মনে পড়ল না লোকটা ওই কেটো হাতখানা দিয়ে একটা মানুষের মাথা ফাটিয়ে বছর চারেক জেল খেটে বেরিয়েছে। মালতীর এখন দড়ি কি শাড়ি এও মনে পড়ল না। আসতে বলল, তোমার তাহলে আর ছুটি হলো নাই? কই আর হলো। আবার একটা বিড়ি ধরালো। চারদিকে নানা কোলাহল। তার মধ্যে মালতী আবার একসময় নিঃশ্বাস ফেলে আপন মনে বলে, একথা এই সজনে পাতা থেকেই তুই মনীষী মনির খেদে বেরিয়ে পড়েছিল যা আছে ললাটে বলে। আজও আবার সেই ঘটনা, সেই বৃত্তান্ত। গল্পটি এখানেই শেষ হলো। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। আর যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। খুব শীঘ্রই হাজির হব আমার পরবর্তী আরো একটি গল্প নিয়ে। নমস্কার।